দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই সাংবাদিক, আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং আমার বামে রয়েছেন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক ও কলামিস্ট জনাব মাহবুব কামাল। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা আজকের দিনের উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো জানবো। আমরা দেখেছি আজকে 4 ঘন্টা সড়ক অবরোধ করে কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেট নামে কর্মসূচি পালন করেছে, যেখানে তারা প্রায় 4 ঘন্টা ধরে শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে করে রাজধানীতে জনভোগান্তি দেখা দিয়েছিল। বিশেষ করে আন্দোলনের যে অটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন কর্মসূচি নিয়ে আন্দোলন করছেন সেটিও অব্যাহত রয়েছে। এই বিষয়টি সরকার গভীরভাবে দেখছেন, এমনটাই বলছেন সরকারের মন্ত্রীরা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক, এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তিনি মনে করেন এটা হাইকোর্টের মাধ্যমেই সমাধান হওয়া উচিত। একই সাথে তিনি পেনশন স্কিমে যুক্ত হওয়ার জন্য রাজনীতিবিদদেরও তাগিদ দিয়েছেন। আরেকটি শিরোনাম ছিল আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বড় কোনো চুক্তি না হলেও সেখানে 20-22টি সমঝোতা স্মারক অর্থাৎ এমওইউ চুক্তি হতে পারে। তিস্তায় আগে বিবেচনা করা হবে ভারতের প্রস্তাব, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমরা আলোচনা শুরু করব জনাব মাহবুব কামালকে দিয়ে। সারা দেশে আজকে যেটা আমরা বলছিলাম যে শিরোনামগুলো দেখলাম, সেখানে কোটা বিরোধী আন্দোলন, বিশেষ করে বাংলা ব্লকেড নামে কর্মসূচি তারা পালন করেছে। তারা 4 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে। প্রশ্ন হচ্ছে এতদিন পরে আবার কেন ঘুরে ফিরে এলো সেই কোটা আন্দোলন, আর শিক্ষার্থীদের এই আন্দোলনকে আসলে সরকার কিভাবে দেখছে? না, প্রথমে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানি। সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন তো 2018 সালে একবার হয়েছিল, এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন। তারপর একজনের হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই প্রজ্ঞাপনটা স্থগিত করেছে, মানে যেই পরিপত্র তখন দেওয়া হয়েছিল। তারপর এইটার বিরুদ্ধে আবার সর্বোচ্চ আদালতে আবার একটা আপিল হয়েছে, এবং এটা এখন সর্বোচ্চ আদালত বলতেছে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত এটা মানে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টা কি এখনো তো বের হয়নি, তারপরে এটা ডিসাইডেড হবে আর কি। যাই হোক, এটা একটা ব্যাকগ্রাউন্ড বললাম আমি। না, কথাটা হচ্ছে যে মানে কোটা আন্দোলন মানে মূল প্রশ্নটা হচ্ছে কোটা থাকা উচিত কি উচিত না, এই তো মানে ডিবেটটা কি, এটাই তো ডিবেট। এটার প্রেক্ষিতেই তো আন্দোলনটা। আমরা মানে কোটা মানে থাকা উচিত কি উচিত না, এটা আমরা ইন্ডিয়া থেকে একটা এক্সাম্পল আমরা নিতে পারি প্রথমে, তাইলে আমরা মানে জিনিসটা সোজা হবে আর কি। তাই ইন্ডিয়াতে কিন্তু কোটা প্রথা আগে যেটা ছিল সেটা 4টা ক্যাটাগরিতে কোটা ছিল আর কি। একটা হচ্ছে আপনার উপজাতি, আর একটা জাতভিত্তিক, তারপর আরেকটা হচ্ছে অন্যান্য অনগ্রসর এবং সংখ্যালঘু কোটা। এই 4টা ক্যাটাগরিতে কোটা ছিল। তো ভারতের 2018 সালে আপনার আন্দোলন হয় এই কোটার বিরুদ্ধে। তখন 19 সালে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্ট করে এই আগের ক্যাটাগরিগুলো সব বাদ হয়ে গেল। বাদ হয়ে গিয়ে তারা নতুন একটা ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে দরিদ্র শ্রেণী, অর্থনৈতিকভাবে যারা দরিদ্র তাদের জন্য 10% কোটা রাখা হবে। এটা মানে ফাইনালি হলো আর কি, যেটা একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। হ্যাঁ, পিছিয়ে পড়া না, অর্থনৈতিকভাবে দুর্বল, সেটা যে কোনো ভাবে হইতে পারে। সেটা ছিল এরকম যে বাৎসরিক আয় 8 কোটি রুপির নিচে, যাদের বাৎসরিক আয় 8 কোটি রুপির নিচে, তারা এই কোটা ভোগ করতে পারবে, এটা ছিল। এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। তারপরে আবার কোর্ট আবার এটাকে বহাল রাখছে। যাই হোক, এখন এটা 10% দুর্বলদের জন্য, এটা অর্থনৈতিক দুর্বল কোটা, এটা প্রিভেইল করতেছে ইন্ডিয়াতে এখন। এবং এটা কিন্তু আপনার কংগ্রেস মেনে নিয়েছে, তারপরে সবাই মেনে নিয়েছে। শুধুমাত্র তামিলনাড়ুতে এটার বিরুদ্ধে একটা ইয়ে হয়েছিল আর কি। যাই হোক, তবে এটার একটা দিক হচ্ছে প্রতি 2 বছর পর পর আপনার এইটা রিভিউ করা হয় যে কোন পরিবারটা অর্থনৈতিকভাবে আগাইলো, আবার কোন পরিবারটা অর্থনৈতিক পেছালো। এটার বিরুদ্ধে আবার এটা রিঅ্যারেঞ্জ হয়, আবার মানে আবার নতুন কারা কোটা ঢুকবে। কারণ যেটা আগে পিছিয়ে ছিল
সেটা যদি এগিয়ে যায় কোনোভাবে, তাইলে সে মানে আর থাকলো না কোটার মধ্যে। আবার যেটা আগে ছিল আবার সেটা পিছিয়ে গেছে অর্থনৈতিকভাবে, তারা আবার ইনক্লুডেড হবে, এরকম ব্যাপারটা আর কি। তো আমাদের দেশে কি হওয়া উচিত, আমি এখন যেটা বলছি যে কোটা বিরোধী, দেখেন এই যে মুক্তিযোদ্ধাদের যে কোটার যে ব্যাপারটা, এইটা ধরেন আমরা থিওরিটিক্যালি মেনে নিলাম যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির জন্য একটা বিশেষ অবদান রাখছে ইত্যাদি, তাদের সন্তানরা কোটা করতে পারে, এটা থিওরিটিক্যালি মেনে নিলাম। কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব না সন্তানের ক্ষেত্রে। নাতি নাতনিটা পরে, নাতি নাতনি তো প্রশ্ন আসে না। কারণ হচ্ছে যে কোনো মুক্তিযোদ্ধারই সন্তান এখন আর তাদের আর চাকরির বয়স নাই। কোনো মুক্তিযোদ্ধার সন্তানের চাকরির বয়স নাই, এটা আপনি ধরে নিতে পারেন। কারণ হচ্ছে যে যেহেতু 53 বছর বয়সের কারণে সেটা সুযোগ নাই। তাহলে ইট ইজ প্র্যাকটিক্যালি মানে এটা একটা অ্যাবসার্ড। তাহলে এটা কি, কেন এই স্লোগানটা? নাতি নাতনির কারণে না, এখন তো ওরা বলতেছে সন্তান, তার মানে কি 1 বছর বয়সে কেউ মুক্তিযোদ্ধা ছিল বা 2 বছর বয়সে কেউ মুক্তিযোদ্ধা ছিল, এটা প্রশ্ন আসে না। এখন নাতি নাতনিরা কেন পাবে? নাতি নাতনি এটা তো মানে একেবারে ফর ইটার্নিটি তো এটা চলতে পারে না, তাই না? নাতি নাতনি তার আবার নাতি নাতনি, এটা তো হইতে পারে না। এটার তো একটা প্রথম কথা হচ্ছে, আপনি কোটা যদি থাকতে হয় তাইলে আপনার 2টা জিনিস করতে হবে। একটা হলো যে আপনার তার সময়টা বেঁধে দিতে হবে, আর হলো আপনার কি বলে যে পার্সেন্টেজটা কত, এই 2টা ব্যাপার। যে এদের যদি কোটা দিতে হয় তাহলে কত পার্সেন্ট কোটা, হ্যাঁ, আর কতদিন পর্যন্ত এইটা। কিন্তু কামাল ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি একটা সময় পরিপত্রের মাধ্যমে সরকার একটা মেনেই নিয়েছে বা শিক্ষার্থীদের আন্দোলন মেনেই নিয়েছে, সেটা আবার যখন আদালতের মাধ্যমে ফিরে আসে, এখন শিক্ষার্থীরা আবার তাদের সেই দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন করছে, তাদের এই দাবি কি যৌক্তিক? আমি এই দাবিটা মানে কোটা বিরোধী আন্দোলনটা যৌক্তিক আমি মনে করি, কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট আছে। যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, 2টা শ্রেণী কোটার মধ্যে আসতে পারে এবং পার্সেন্টেজ খুব লো হইতে হবে। এটা 1% হতে পারে, 2% হতে পারে। যেমন একটা হচ্ছে প্রতিবন্ধী, তারা আসতে পারে কোটার মধ্যে। আর একটা হচ্ছে ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, হ্যাঁ, যারা অনগ্রসর। এই 2টা কিন্তু পার্সেন্টেজ হতে হবে খুবই কম, একেবারে কম। এইটা হইতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার কোটা এইটা আমি এন্ডোর্স করবো না। এটা এন্ডোর্স করবো না, কারণ এটা মুক্তিযোদ্ধার কোটা হইতে গেলে তো আপনার নাতি নাতিদের জন্য দিতে হবে, তাদের সন্তানদের তো আর কোটা দেওয়ার কোনো প্রশ্ন নাই, কারণ তাদের তো বয়সই নেই চাকরি। জনাব আজিজ, আপনার কাছে একই প্রশ্ন আনতে চাই যে প্রধানমন্ত্রী বলছেন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোটার জন্য বা কোটা বিরোধী যে আন্দোলন, সেটা আসলে অযৌক্তিক। তিনি বলছেন যে যেহেতু এটা আদালতের মাধ্যমে গড়িয়েছে, হাইকোর্টের মাধ্যমে এটি সমাধান হওয়া উচিত। আপনিও কি প্রধানমন্ত্রীর এই যে চাওয়া সেটাকে সমর্থন করেন? ধন্যবাদ আপনাকে। আজকে যে বাংলা ব্লকেডের প্রোগ্রাম দিছে, তার সবগুলো দাবির সম্মিলিত একটা দাবি যেটা দাঁড় করেছে, সেটা হচ্ছে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কোটা ন্যূনতম পর্যায়ে আনা। এটা হলো তাদের দাবি, 4 দফার ভিতরে আছে, যেটা আমি বললাম। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের 72 সালের ডিসেম্বরের 16 ডিসেম্বর সংবিধান আপনার কার্যকরী হয়। সেই সংবিধানের 28-4 এবং 29-3 ধারায় বলা আছে শুধুমাত্র অনগ্রসর ব্যক্তিদের জন্য কোটা রাখা যাবে, তবে বাধ্য নয়। অর্থাৎ এই যে আগে যে 18 সালের দাবিতে যে সরকার দাবির মুখে যে পরিপত্র জারি করে দাবি মেনেছে, এটাও সংবিধান ভায়োলেশন। আজকে যে কোর্ট, হাইকোর্ট কেমন করে রায় দিল আমি তা জানি না, সংবিধানে তো পরিষ্কার লেখা আছে। তাহলে সংবিধানে যেটা পরিষ্কার বলা আছে সেটার বিপরীতে হাইকোর্ট রায় দিল, এটা আমি তো আইনজীবীও না, আইনজ্ঞ না, আমার বুঝে আসে না। সুতরাং সব পক্ষই তো দেখি আপনার সংবিধান ভায়োলেট করতেছে। তো আমি তো দেখি যে ছাত্রদের যে দাবি, এদের দাবিটা তো সংবিধান সঙ্গত দাবি, তারা তো সংবিধানের বাইরে যায় নাই। তারা তো বলছে সংবিধান অনুযায়ী অনগ্রসর গোষ্ঠীদের কোটা রাখতে বলেছে,
এবং সেটা ন্যূনতম পর্যায়ে। ন্যূনতম তো বলতে এটার ব্যাখ্যা আসতে পারে 2%, যেমন কামাল ভাই বললো 2%, 5%, সব মিলে 10% হইতে পারে। কিন্তু আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন কেন? সংবিধান তো এমন করার সুযোগ আছে। উনি যে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এই দাবিটা এখন হাইকোর্টে তো বিচারাধীন, এটা ঠিক আছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে এও তো হয়, মৃত ব্যক্তি তো কোর্ট আদালত দিয়েছে, জেল দিয়েছে। একদম উচ্চ আদালত থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এটাও বলা হয়েছে। আবার একজন চিফ জাস্টিস রায় দেয়, সেই রায় না মেনেও তো তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের উপর আস্থার হীনতার কোনো কারণ থাকতে পারে। সুতরাং আমার কথা হচ্ছে, আদালত এই আরো আছে লেখা যে যে বিষয়ে রাজনীতি ইনভলভ আছে সংবিধান, সেখানে তো কোর্ট তো অ্যাভয়েড করা উচিত ছিল, কোর্ট তো অ্যাভয়েড করে নাই। আবার হঠাৎ করে আন্দোলন আসলো, হঠাৎ করে ওই যে অনেক আগে, এটা কিন্তু 2021 সালে আপনার এই রিটটা করছিল, এতদিন উঠলো না, এখন হুট করে কোর্টে উঠলো কি করে? কেন উঠলো? কেন উঠলো? সন্দেহটা আসে থেকে আগে উঠতে পারতো। রিট তো রিট আবেদন তো রিট করলে 7 দিনের ভিতরে উঠতে পারে, কিন্তু এতদিন পুরানো রিট হুট করে এখন উঠলো কেন? আবার উঠেই এটার বিপরীতে রায়টা হলো কেন? আবার চেম্বার জজ একটা আছে, সেখানে যায় তো এই হাইকোর্টের আদেশটা আপনার স্টে করতে পারতো, তাও তো করলো না। হ্যাঁ, অথবা ফুল বেঞ্চে পাঠাতে পারতো, তাও তো করলো না। সুতরাং এখানে তো কিছু সন্দেহর, আমরা বলতেছি না, আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, সন্দেহের কারণগুলো তো আছে। দ্বিতীয়ত ধরেন, এই কোটাভিত্তিক আন্দোলন যখন শুরু হলো, সংবিধান পার্লামেন্টে যারা সংসদ সদস্য তারা তো সংবিধান সবাই জানে। যেমন জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি কিন্তু বলছেন যে এই কোঠা রাখা সংবিধান পরিপন্থী। পার্লামেন্টের অপোজিশন লিডার বলছে তো। সুতরাং আমার কথা হলো, সংবিধানে যেটা স্পষ্ট আছে সেটা যদি আপনি এর বাইরে যেতে চান, অনগ্রসর। কামাল ভাই ব্যাখ্যা দিতেছে অনগ্রসর বলতে, যেমন ধরেন যাদের আয় কম, দরিদ্র হতে পারে। ধরেন আমাদের কোঠার কারণে একটা জরিপ হয়েছিল সারা দেশে, তাতে দেখা গেছে যে ওই আমাদের হিল 3 ডিস্ট্রিক্টের যে কোঠা, রাঙামাটির লোকরা সব নিয়ে ফেলে। নিয়ে রাঙামাটি হচ্ছে বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি, কারণ সব কোঠা তারা নিত, ওই শিক্ষার কোঠা ফোটা, ওই ইউনিভার্সিটি ভর্তি টর্তি, স্কুলে ভর্তি টর্তি। সুতরাং এইটাই ঠিক, যেটা ভারতে আসে দরিদ্র মাপা প্রত্যেক বছর আমাদের পরিসংখ্যান ব্যুরো আছে না, রিভিউ করবে দরিদ্র একটা কয়ে দিক মিনিমাম এই লেভেলের ইনকাম, যা আসলেই চলতে পারে না। এখন যেটা টন্ট আসছে আন্দোলনে, যে মুক্তিযোদ্ধা কোঠায় আছে 30%, টোটাল কোঠা হলো 56% এখন এক্সিস্ট করে। 56% যদি কোঠা দিয়েই পরীক্ষা হয়, এরপরে রসিকতা করে বক্তৃতা দিয়ে বলছে, তাহলে কোঠা সবটাই কোঠা দিয়ে দিলেই তো হয়, পরীক্ষার দরকার নাই। 56 অর্থাৎ অধিকাংশই যদি কোঠায় চলে যায়, তাহলে পরীক্ষা নিয়ে লাভ কি? 56% কোঠা, তার ভিতরে 30%, তারপরে নাতিপুতি। এখন আমার প্রশ্ন কিন্তু কামাল ভাইয়ের সাথে আমি একমত হয়েও বলছি, আমার বাড়তি প্রশ্ন আছে যে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময় একটা জরিপ হয়েছিল, জরিপ প্রকাশ করতে পারে নাই, কারণ তিনি পাকিস্তানে ছিল মুক্তিযুদ্ধের সময়, এই দুর্বলতা থেকে প্রকাশ করে নাই। তিনি তখন পেয়েছিলেন 85,000 মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা। সারা দেশে আপনার 3টে বড় ইন্টেলিজেন্স দিয়ে সার্ভে করছিল, প্রকাশ করে নাই। তা আমি যদি, আমার অনুমান হচ্ছে এখন 60 থেকে 65,000 প্রকৃত মুক্তিযোদ্ধা জীবিত আছে, আমার ধারণা। তো তার ভিতরে কেউই আর চাকরি করার বয়স নেই, তাদেরকে ভিন্ন মাত্রা, ভিন্নভাবে আপনি সুযোগ বা তার ইজ্জত আলাদাভাবে দিতে পারতেন। কিন্তু এখন তার নাতিপুতি, এই যে 65,000, এখন 2.25 লক্ষ নিবন্ধিত মুক্তিযোদ্ধা আছে। অর্থাৎ আমার বক্তব্য 4 ভাগের 3 ভাগ হলো ভুয়া মুক্তিযোদ্ধা,
এবং প্রত্যেকটা মুক্তিযোদ্ধা হয়েছে সব টাকা দিয়ে দিয়া কম্পিটিশন। আবার প্রত্যেক সরকারের সময় কিন্তু দিচ্ছে কম বেশি, এবারে একটু বেশি করে দিচ্ছে। এটাও কি সম্ভব? দিচ্ছে তো টাকা পয়সা দিয়ে আমি জানি থানা কমান্ডে ঘুষ খায় তো সব। সেন্ট্রাল এসে জামুকায় ঘুষ ছাড়া কোনো পায়, খাতির ছাড়া ঘুষ ছাড়া পায়। তো এগুলো তো সব এখন হয়েছে কি, এটার প্রতিযোগিতাটা আসছে কেন, ওই যে বেনিফিট দিচ্ছে, টাকা দিচ্ছে, এখন এটার উপরে সব ঝাঁপায় পড়ছে। সুতরাং আমার বক্তব্য হলো যে প্রকৃত মুক্তিযোদ্ধা সার্ভে করে বের করুক, করে তাদেরকে বা বড় জোর প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত বড় জোর যেতে পারে, কিন্তু অবশ্যই তাকে অন্তত পক্ষে যদি বিসিএস বা ক্লাস 1-2 ডিগ্রিতে আনেন, তাহলেও তাকে অবশ্যই রিটেনে কোয়ালিফাই করতে হবে। ভাইভাতে যা কিছু কভার করতে পারে, তবে তাদের কোটা যদি পূরণ না হয় তাহলে মেধা তালিকার থেকে নিতে হবে, এভাবে হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, স্যাক্রিফাইস করেছে দেশের জন্য, দেশ স্বাধীন হয়েছে। দেশের লুটপাট করতেছেন তাদের ধরতে পারেন না, তাদের ধরেন না, একে কোটা দিয়ে ভিক্ষা দিয়ে সম্মান দেখানোর কি দরকার? অনেকেই বলে না মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধ তো আমরাও করছি, আমরা ভিক্ষাবৃত্তির জন্য করছি, দান অনুদান দিচ্ছেন কেন, দান দিচ্ছেন কেন? তখন মুক্তিযোদ্ধাদের যারা বয়স ছিল চাকরি দিতে পারেন নাই। এখন তো এই যে আপনার প্রায় 2.5 লক্ষর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা, গরিবের টাকা, যে রিক্সা চালায় সিগারেট খায়, ও জানে না, ও ট্যাক্স দেয়, কারণ ও তো ভ্যাট দেয়, ও জানে না এটা দেয়, তার টাকায় নিয়ে এইসব ভুয়া মুক্তিযোদ্ধার টাকা দিয়ে মুক্তিযোদ্ধার টাকা খায়া এইসব লোকের পয়সা দিবেন। আর মৃত্যুকারে আর একটা আছে না, গার্ড অফ অনার দেয়, একটা ভুয়া মুক্তিযোদ্ধারে বাংলাদেশের আপনার পুলিশ দিয়ে সেলুট দেওয়াবেন। যেমন অনেক মুক্তিযোদ্ধার আপনার হয়নি, যেমন স্থপতি মোবাশ্বের সাহেব, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কিন্তু নিবন্ধন নেন নাই। যে তিনি বলছেন, আমার সাথে অনেক টক শোতে আসছে, বলছেন না আমার মুক্তিযুদ্ধের দায়িত্ব আমার শেষ। আর সে বলছে আমাকে যে সংবিধানে আছে গরিব লোকদের দেওয়া, ওই দরিদ্র জনগোষ্ঠী, আমি তো দরিদ্র না ভাই, আমি কেন যাবো? এই জন্য আমি বলছি যে এটা অবশ্যই সংস্কার করা উচিত, এবং আমি কামাল ভাইয়ের সাথে একমত। অবশ্যই এটা দরিদ্র মেপে, এলাকা টেলাকা এখন জেলা টেলা ভিত্তিক আছে, এগুলোর দরকার নেই। দরিদ্র মেপে আপনি সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে আপনি কিছু রাখতে পারেন অনগ্রসর, যেমন আপনি বলেন প্রতিবন্ধী থাকতে পারে, ধরেন বান্দরবন থাকতে পারে, এখানে মূল কথাটা যেটা হচ্ছে, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী হলেই যে তাকে কোটায় আনতে হবে এমন না। প্রথম কথাটা হবে, দেখতে হবে যে ওই ফ্যামিলিতে কোনো বড় আর্নার আছে কিনা। যেমন ধরেন ওই ফ্যামিলি, তার ভাই ইঞ্জিনিয়ার বা তার বাবা ডাক্তার বা তার একটা সচ্ছল ফ্যামিলি, কিন্তু সে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সে তো কোটায় আসতে পারবে না, মানে তাকে আনা উচিত না। তো এখানে বিষয়টা হচ্ছে যে মানে রিয়েলি যারা ডিজার্ভ করে, এইটা আইডেন্টিফাই করতে হবে, এবং সেইটা নট মোর দেন 10% ইন্ডিয়ার মতো। কোটাটা এই যে 56%, এটা অ্যাবসার্ড। আপনি যদি 56% যদি কোটা দেন, তাহলে তো এই দেশ মেধাশূন্য হয়ে যাবে, এই দেশের প্রশাসন চলবে না, এই দেশে আপনি চৌকস আমলা পাবেন না, এই দেশে কোনো মানে শিক্ষক পাবেন না, মানে কোনো কিছু পাবেন না, ডাক্তার পাবেন না। হ্যাঁ, কারণ ওই কোটার ভিত্তিতে একটা মানে ক্যালিবার নাই, এটা সে হয়ে যাবে। তারপরে আপনার মুক্তিযুদ্ধের প্রতি সম্মান আছে। আচ্ছা, এখানে এখন যে ভুয়া এগুলোর ভিতরে যে রাজাকার নাই, এটা নিশ্চয়। আচ্ছা, ওইটা অন্য বিতর্ক ভাই, ওটা অন্য, এটা এখানে না। কথাটা হলো যে আপনি কোটা নিয়ে তো কথা হচ্ছে, তাই না? আপনি কতগুলো বটম লাইন ঠিক করেন। আপনি একটা হচ্ছে যে আপনি নট এক্সিডিং 10%, আপনি এটা দিতে পারবেন না। এখন 10টাকে আপনি ভাগ করেন যে এইটা কত পার্সেন্ট প্রতিবন্ধী, কত পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পিছিয়ে পড়া ইত্যাদি, এটা ভাগ করেন। কিন্তু এই সমাধানটা হবে কিভাবে, যেখানে এটা এখন একটা বিচারাধীন বিষয়? প্রধানমন্ত্রী যেটা বলছেন, এখন তো মাধ্যমে সেটা আমরা যে কথা বলতেছি এটা তো সাবজুডিস। এখন তো এটা আমাদের দেশে তো ওইসব নাই আর কি, মানে আদালতে চলতে হলেও আমরা মাঠে ময়দানে নানা কথা বলি। এই প্রসঙ্গে একটু ভিন্ন আলোচনা করতে চাই। সরকারের কয়েকজন মন্ত্রী বলার চেষ্টা করছেন কোটা ইস্যুতে দেশকে এক ধরনের অস্থির করার চেষ্টা হচ্ছে। একই সাথে কোটা বা পেনশন ইস্যুতে ছাত্র শিক্ষকরা যে আন্দোলন করছেন,
সেটা এক ধরনের রাজনৈতিক কারণ বা রাজনৈতিক রূপ নিচ্ছে, আপনিও কি মনে করেন এটা নিয়ে আসলে রাজনৈতিক কোনো মোড় নিচ্ছে বা রূপ নিচ্ছে? না, এটা নাথিং পলিটিক্স ইন ইট, আমি মনে করি। কারণ এটা তোরা তো বলছে যে এটা সরকারকে অস্থিতিশীল করার জন্য না। এখানে বেসিক জায়গাটা কি, যে শিক্ষকদের যে আন্দোলনটা, এটা হলো যে আপনার মানে এই যে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আগে যেটা ছিল করা হয়েছিল 4টা ক্যাটাগরিতে, আপনার কাছে খেয়াল আছে, এর সাথে নতুন করে যুক্ত হয়েছে প্রত্যয় যুক্ত হয়েছে। ওই 4টা কিন্তু ঠিক আছে, আচ্ছা ওরা চাঁদা দিবে, এই করবে, তারা তো সরকারি চাবে, তারা বেসরকারি চাঁদা দিবে, একটা পর্যায়ে গিয়ে তারা টাকা পাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আপনার অলরেডি একটা পেনশন স্কিমে আছেন, তাই না? এটা আছেন, তো তাদেরকে আবার নতুন করে মানে অন্য সিস্টেমে নিয়ে যাওয়াটা কি দরকার, যে সিস্টেমে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন, তাই না? তো এইটা কি মানে সরকারের, অনেকে তো বলতেছে যে এটা কি সরকারের, যে আপনার সরকারের কাছে যে টাকা নাই, ব্যয় সংকোচন নীতির এটা অংশ কিনা, এটা অনেকে কিন্তু বলতেছে। সেটারও আবার প্যারাডক্স আছে, আপনি কুইক রেন্টালে কোটি কোটি ডলার দিতেছেন ইত্যাদি বড় বড় গ্রুপকে, তো এখন এই কর্মচারী ইত্যাদি ইউনিভার্সিটির টিচারের, তাদেরকে আপনি কেন ডিপ্রাইভ করবেন? এবং দীর্ঘদিন থেকে একই ধরনের প্র্যাকটিস করতেছে। সো এইখানে এখন সবচেয়ে বড় কথা কি, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি আপনি এই যে প্রত্যয় নিয়ে আসেন, তাইলে হবে কি ইউনিভার্সিটির টিচার আর কেউ হইতে চাবে না। এখনই তো আপনার ইউনিভার্সিটির টিচাররা বিসিএস দিয়ে কাস্টমসে যেতে চায়, বিসিএস দিয়ে আপনার কি বলে যে পুলিশে যেতে চায়। কারণ কি? টাকা। এই সোসাইটিতে তো আপনার দেশ সেবা, প্যাট্রিয়টিজম, এথিক্স এগুলো তো উঠে গেছে প্রায়। এগুলো জানেন না, ওই যে আপনার ফেসবুকে দেখলাম যে কি কোন ক্যাডারে চাকরি পাইছিল, সেটা ছেড়ে দিয়ে সে সাব রেজিস্ট্রার হয়েছে। সাব রেজিস্ট্রার তো লেসার ইম্পর্টেন্ট, তাই না? এখানে কি বেতন ভাতা বেশি? কোথায়? না না, বেতন মাসে বৃদ্ধি হবে। একটা জমি রেজিস্ট্রি হবে, আপনি 20,000 30,000 টাকা পেয়ে যাবেন। আবার যদি ওরকম নকল দলিল হয়, তাহলে আপনি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন। এমনও হয়েছে যে একটা দলিলের জন্য মানে আপনার কোটি টাকা পাইছে, কারণ জমিটা খুব মূল্যবান এবং জাল দলিল টলিল ইত্যাদি এরকম হয়েছে। তো সে কেন আপনার একটা প্রেস্টিজিয়াস জব ছেড়ে, সাব রেজিস্ট্রার তো কোনো প্রেস্টিজিয়াস জব না, হ্যাঁ, সে কেন আসলো? টাকার জন্য আসতেছে। তো ফলে এখন ইউনিভার্সিটি টিচার এখনই আপনার বিসিএস টিসিএস দিয়ে আপনার অন্যকে যেতে চাচ্ছে। আপনি যদি এদেরকে পেনশনের ক্ষেত্রে যদি আপনি আবার ডিপ্রাইভ করেন, তাহলে তো মেধাবীরা তো আর আপনার কি বলে যে ইউনিভার্সিটি টিচার হইতে আসবে না, তাই না? এটা তো এই জায়গাটা তো আপনাকে কি বলে যে দেখতে হবে। এটা এখন কথাটা কি, কেন হচ্ছে এগুলি হচ্ছে কি কারণে? এগুলি তো ধরেন যে এই যে ইউনিভার্সিটি টিচার বা ধরেন এই যে আধা স্বায়ত্তশাসিত এই করে, এটা হলো কি, যারা ব্যুরোক্রেসির যারা কোর, যারা তারা নিজেদের খুব সুপেরিয়র মনে করে। তারা কিন্তু এক ধরনের কমপ্লেক্সে ভোগে, যে মানুষ কি ইউনিভার্সিটি টিচারদের বেশি সম্মান করে না আমাদের বেশি সম্মান করে, হ্যাঁ, বা তারা এক ধরনের কমপ্লেক্স, এবং তারা সবসময় একটা ডোমিনেটিং ইয়ে থাকে, এবং তারা মানে গভর্নমেন্টের পলিসি কারা নির্ধারণ করে? বেসিক্যালি তো আমরা না, তারা সব কিছু করে দেয়। তারপরে ওইটা মানে পলিটিশিয়ানরা তো এগুলি বুঝে টুঝে না, তারা শুধু হাত তুলে, হ্যাঁ, 4-5 জন বুঝে, আর বাকিরা তো সব হাত তুলে আছে, ঠিক আছে। তো এখন তারা যে পলিসিগুলি করতেছে এবং মানে গভর্নমেন্টকে বোঝাচ্ছে, এই করতেছে, হ্যাঁ, তাদের তো কূট কৌশলের কোনো অভাব নাই, কারণ ব্রিলিয়ান্টরাই তো ওখানে যায়। পরে তারা মানে সোসাইটির সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে এলিগেন্ট সোসাইটি হিসাবে থাকতে চায়, আর বাকিরা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট। হ্যাঁ, আমরা যা আমাদের মতো, আমাদের ইচ্ছা মতো তারা চলবে ইত্যাদি। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আপনার ইউনিভার্সিটির টিচাররা নতুন সিস্টেমে কি, নতুন সিস্টেম সাংঘাতিক সিস্টেম। আপনার কোনো প্রত্যয় যেটা আর কি, হ্যাঁ, তারপরে আপনার 65 থেকে 60-তে নামায় আনতেছেন আপনি চাকরির বয়সীমা। তারপরে আগে একটা 5% ইনক্রিমেন্টের ব্যবস্থা ছিল, সেটাও এটাতে থাকতেছে না। তারপরে আপনার যে বিভিন্ন ভাতা, যেগুলি চিকিৎসা ভাতা, মৌসুমী ভাতা ইত্যাদি, এগুলিও থাকবে না, হ্যাঁ। তারপরে মানে নানাভাবে তারা ডিপ্রাইভড হবে। এটা কি কারণে? এটা তো মানে কি, এটা কি ব্যয় সংকোচন নীতি, বা এটা কি কোনো মানে সরকার কি আসলে অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায়, মানে দে ক্যান ফোরসি যে একটা বাজে সময় আসতেছে আমাদের জন্য, শুধু এখন থেকে প্রস্তুতি নেই? ব্যাপারটা কি এরকম নাকি?
আমার তো ঠিক মাথায় একটা সিস্টেমে চলতেছে তো তারা। হ্যাঁ, আপনি যে ওই যে 4টা স্কিম করছিলেন সর্বজনীন, ওটা ঠিক আছে, দ্যাট ইজ, হ্যাঁ আপনি চাঁদা দিয়ে, যেমন আজকে প্রধানমন্ত্রী বলছে পলিটিশিয়ানরা থাকতে পারে, হ্যাঁ ভালো কথা, পলিটিশিয়ানদের যেহেতু কোনো প্রফেশন নাই, রাজনীতি তাদের প্রফেশন, তো তারা যখন রিটায়ার করবে, আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আসুক। বা যারা সরকারি চাকরি করেন না তারা চাঁদা দিয়ে ইয়ে করে, এগুলো আবার কতগুলি ইয়ে আছে, কিন্তু কতগুলি জিনিস অস্পষ্ট আছে, জটিল আছে, কিন্তু পুরো জিনিসগুলো কিন্তু এগুলো এক ধরনের পপুলিস্ট মানে আইডিয়া। হ্যাঁ, এক ধরনের মানে জনপ্রিয়, নিজেকে জনপ্রিয় করার ইয়ে, এটা অনেক আলোচনার বিষয় আছে যে এগুলি অনেকগুলি জিনিস ডিফাইন করা নাই। জি, আমরা শুনবো। আজিজ ভাই, আপনার কাছে এই প্রসঙ্গটা জানতে চাই যে সরকারের বিভিন্ন মন্ত্রীরা যেমন বলার চেষ্টা করছেন কোটা বিরোধী আন্দোলনের নামে কেউ কেউ দেশকে অস্থির করার চেষ্টা করছে, আসলে কি এইটা নিয়ে কেউ রাজনীতি করছে বা করার চেষ্টা হচ্ছে? দুই পক্ষ থেকে বলা হয়েছে তাদের দাবি তারা বাস্তবায়ন চায়, তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন না। শিক্ষকরা তো আজকেও এক জায়গায় কথা হলো যে আপনার ফেডারেশনের মহাসচিবের সাথে, তিনি বলেছেন না আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন না, আমরা যারা আন্দোলন করতেছি তা তো অধিকাংশই আমরা আওয়ামী লীগ সমর্থক। তাহলে এটা কি রাজনৈতিক বক্তব্য? হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থক, অবশ্যই রাজনৈতিক বক্তব্য। কারণ আমাদের দেশে হচ্ছে কি, ওই আমি আগে করেই বলি যে গণতান্ত্রিক চর্চাটা তো খুব দুর্বল, পার্টির ভিতরে বাইরে। আমরা তো গণতন্ত্র অনুশীলন রাজনৈতিক দল করে না। এই জন্য দেখেন ওই বিএনপি অফিসে সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন রিজভী আহমেদ, আর এ পাশে আপনার ফরেন মিনিস্টার আছেন, আর আওয়ামী লীগের রেডি হয়েই থাকে, কে আগে বলবে আর একজন প্রতিবাদ করবে, এই হলো কাজ। যৌক্তিক হোক অযৌক্তিক হোক প্রতিবাদ একটা করতে হবে। তো এখানে তো আন্দোলনটা হচ্ছে একটা হলো পেশাজীবী আর একটা হচ্ছে চাকরির কোঠা, এখানে তো রাজনীতির সংস্রব নাই। আর দ্বিতীয়টা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজে যদি কোনো পপুলার দাবি, যৌক্তিক দাবি নিয়ে কেউ আন্দোলন করে তাহলে তো বিরোধী দল সেখানে সমর্থন দিবে, আর যদি অযৌক্তিক হয় সেটাও উচিত তার গঠনমূলক সমালোচনা যুক্তি দিয়ে বোঝানো যে না এই কারণে এটা হওয়া উচিত নয়। তো সেটা দোষের তো আমি কিছু দেখি। শিক্ষার্থীরা আজকে যে আন্দোলন করেছে 4 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে, কালকেও তারা শাহবাগ থেকে ব্যারিকেড দিতে চেয়েছে। আসলে এই যে আন্দোলন তারা করতে চাচ্ছে সেটা কি আসলে আরো বেশি কঠোর রূপ ধারণ করতে পারে? না, সরকারের অবস্থান যা, আমার তো ধারণা যে কঠোর রূপ আরো ধারণ করবে। কারণ আমাদের দেশের কালচারটাই হচ্ছে যে বিরোধী দল যতক্ষণ পর্যন্ত সরকারি দলের দেয়ালে পেট ঠিক ঠেকায় না দিবে ততক্ষণ পর্যন্ত দাবি আদায় করবে না। তো ইতিমধ্যে তো মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রীও বলছে শিক্ষকদের দাবি অযৌক্তিক বলে দিছে। তো তাই ওনারা তো 3 মাস আগের থেকে আলোচনা করতেছে, টেলিফোনে কথা বলতেছে। তারা তো যতই বলেন না কেন, আপনি ধরেন বাজেট, এই দেশে শিক্ষার বাজেট এই আপনার দক্ষিণ এশিয়ার ভিতরে কম, বেতন শিক্ষকদের সবচেয়ে কম। আপনি একজন সিনিয়র সেক্রেটারি বেতন নিয়ে যান, ওই কবির চৌধুরীর থেকে শুরু করে তাদের উপরে বেতন নিয়ে যান। হ্যাঁ, তো তার একটা মর্যাদার প্রশ্ন তো আছে। আর শিক্ষক কামাল ভাই বললেন না, শিক্ষকের যদি আপনি মর্যাদা কোনোভাবে সামাজিক উন্নত দেশগুলোতে শিক্ষক হচ্ছে সবার সবচাইতে মর্যাদা সম্পন্ন। আর বিজ্ঞানের যুগে চতুর্থ শিল্প বিপ্লবে আপনি শিক্ষাকে যদি, যেহেতু আমরা বলতেছি উন্নয়নশীল দেশে যাব, এও বলা হয় সরকারের পক্ষ থেকে চতুর্থ বিপ্লবের মতো উপযোগী লোকজন তৈরি করব। আপনি শিক্ষা ব্যবস্থাকে যদি দুর্বল করে ফেলেন, ওখানে যদি ভালো শিক্ষক না পায়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা ঠিক থাকবে। আগে 10-15 বছর পরে তো আপনার কোনো আমাদের প্রবাসী কোনো লোকই নেবে না, সব তো অটোমেশনের যুগে চলে যাচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এরপর আবার আলোচনা করব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ এন্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম.এ. আজিজ এবং রয়েছেন জনাব মাহবুব কামাল। আমরা বিরতির আগে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং দুর্নীতি নিয়ে আলোচনা করছিলাম। জনাব কামাল, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আজকে ওবায়দুল কাদের বলেছেন যে মন্ত্রী সচিবরা যদি সৎ থাকেন সেই ক্ষেত্রে দুর্নীতির সুযোগটা কম থাকে, কিন্তু আমরা গত কয়েকদিনে যা দেখেছি, বিশেষ করে পুলিশ প্রশাসনের সাবেক কর্মকর্তা, এনবিআর এর একজন চৌকস কর্মকর্তা কিংবা আরো 2-1 কর্মকর্তার কথা শুনেছি যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন, আসলে তারা কিভাবে হলেন? সেখানে কি আসলে তাদের যারা বস ছিলেন কিংবা মন্ত্রী সচিব ছিলেন তারাই কি সব দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন? শুনেন, এইখানে কতক্ষণ সময়, আজকে দুর্নীতির উপরে আমার 1500 শব্দের একটা লেখা বেরিয়েছে, বলেন তো। এখন আপনি কতক্ষণ সময় যাই না, তাহলে জিস্ট বলেন না। সেটা হচ্ছে যে দেখেন, এখানে 2টা ক্যাটাগরিতে
দুর্নীতি হচ্ছে। একটা হচ্ছে সাধারণ দুর্নীতি, হ্যাঁ, এরা ক্ষমতাবান না। হ্যাঁ, কিরকম? আপনি ঘরে ঘরে দেখবেন কালো টাকা। কি টাকা? হুন্ডির টাকা, তা নাহলে স্মাগলিং এর টাকা, তা না হলে ছোটখাটো সিন্ডিকেটের টাকা, এই টাকা, কালো টাকা দেখবেন আপনি ঘরে ঘরে। সেটা কিভাবে হচ্ছে? তারা ক্ষমতাবান না, কিন্তু এই আইনের অভাবের কারণে বা আমাদের সোসাইটির যে ডিজেনারেশন হয়েছে সেটার কারণে তারা এগুলি করতে পারতেছে, এবং এগুলি কেউ গা করে না। নাকি তারা ক্ষমতার ভাগ পাচ্ছে? না, সে এরকম না। যেমন একটা হুন্ডি ব্যবসায়ী কিংবা একটা স্মাগলার, তার সাথে কোনো মন্ত্রীর যোগাযোগ আছে আমি এটা মনে করি না। এটা সোসাইটিতে একটা মানে গ্রুপ এগুলি করতেছে, এটা হলো এক ধরনের দুর্নীতি। আর একটা দুর্নীতি হচ্ছে মেগা দুর্নীতি, সেটা হচ্ছে যারা পাওয়ার হোল্ড করে, হ্যাঁ, তারা করতেছে বড় ধরনের দুর্নীতি। এবং যে একটা কথা আছে লর্ড অ্যাক্টনের, যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে যারা অ্যাবসোলিউট পাওয়ার যারা এক্সারসাইজ করছে, তারা যে দুর্নীতি করছে তার চেয়ে কম পাওয়ারফুল যারা, তারা দুর্নীতি তার পরিমাণটা একটু কম, তার চেয়ে যারা লেস পাওয়ারফুল তাদের দুর্নীতিটা একটু কম। এইভাবে আপনি করতে পারেন। যেমন ধরেন বেনজির অ্যাবসোলিউট পাওয়ার মানে এক্সারসাইজ করছে, ফলে তার দুর্নীতিটা অনেক বড়। আবার মতিউর তার চেয়ে কম, সে এনবিআর এর মেম্বার ছিল, অত বড় পাওয়ার না, সে তো আর এনবিআর এর চেয়ারম্যান না। তো তার বেনজিরের চেয়ে তার সম্পদের পরিমাণ কম। বা এখন যেগুলো মানে পাওয়ারের প্রপোর্শনেটলি দুর্নীতিটা হচ্ছে, মানে জেনারেলি আর কি। এক্সেপশনাল কেসও আছে, যেমন ধরেন আজকে আমরা রিপোর্ট করেছি একটা সাধারণ কর্মচারী সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, এটাই। তো এখন এগুলি এক্সেপশন। এখন কথাটা হচ্ছে যে আপনি যে শর্টে বলতে চান যে যেভাবে ছড়িয়ে গেছে এখন, মানে প্রধানমন্ত্রীর যদি রাজনৈতিক উইল না থাকে, পলিটিক্যাল উইল না থাকে, তাইলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। প্রাইম মিনিস্টার মাস্ট হ্যাভ এ গুড উইল টু কমব্যাট দিস প্রবলেম, এবং এটাকে তাকে করতে হবে। এবং এইটা আমি একটা প্রস্তাব করছি আজকের লেখায়, সেটা হচ্ছে যে মানে স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, স্পিডি ট্রায়াল মানে বিচার দুই রকমের আছে। একটা হচ্ছে আমাদের দেশে যেটা প্র্যাকটিস হয়, সেটা হচ্ছে প্রসিকিউশন মানে প্রুভস গিল্ট, প্রসিকিউশন দোষ প্রমাণ করে বা নির্দোষ প্রমাণ করে। আর একটা ইউরোপের কয়েকটা দেশে আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাকিউজড হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স, অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়। ওইটা কম্পারেটিভলি স্পিডি ট্রায়াল, খুব দ্রুত এটার বিচার মানে করা সম্ভব হয়। কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থা, তাতে কি আসলে স্পিডি ট্রায়াল সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব নয়? পৃথিবীতে কোন জিনিসটা ইম্পসিবল আপনি বলেন? কোন জিনিসটা ইম্পসিবল? মানুষ কি না করতে পারছে। এবং এটা তো কোনো ব্যাপারই না। এটা আপনি সামারি ট্রায়াল আর হয় না। এই যে মিলিটারি ট্রায়ালগুলি কি হতো, আমি সামারি ট্রায়ালে আমার বিচার হয়েছে, 7 দিনে বিচার হয়েছে আমার সামারি ট্রায়ালে। এবং স্কোয়াড্রন লিডার মাহবুব রহমান ছিল এটা জাজ, হ্যাঁ, জিয়ার আমলে মিলিটারি ট্রায়াল। তো সামারি ট্রায়াল হয় না, 7 দিন 10 দিনে ট্রায়াল হয় না? হয়েছে তো। মানে মিলিটারি শাসনে যদি হইতে পারে, সিভিল শাসনে কেন হইতে পারবে না? এই সামারি ট্রায়ালের মাধ্যমে মানে যদি আপনি মানে লাগাতারভাবে আপনি কনভিকশন দিতে থাকেন, মানে প্রমাণ সাপেক্ষ অফকোর্স, আপনি তো আর ওইভাবে দিতে পারবেন না। এটা তো আর মিলিটারি শাসন না, যে জিয়ার শাসন না, যে ক্যান্টনমেন্ট থেকে জেলারকে ফোন করে দিলাম, এই অমুক অমুক কাজকে ঝুলাই দাও, হ্যাঁ, কোনো ট্রায়াল ফ্রায়াল কিছু নাই। সেটা তো না। এটা তো দিস এ সিভিল সোসাইটি এবং ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে আপনাকে ট্রায়ালে যেতে হবে এবং স্পিডি ট্রায়ালে যেতে হবে, এবং একের পর এক এই দুর্নীতিবাজদেরকে কনভিকশন দিতে হবে, এবং তারপরে যদি একটু ঠান্ডা হয় আর কি। এবং কি বলে যে এখানে একেবারে নিউট্রালি। এবং আমি আরেকটা প্রস্তাব করছি, সেটা হচ্ছে যে 3টা প্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে দুদক, আর একটা হচ্ছে আদালত। হ্যাঁ, 3টা প্রতিষ্ঠানকে এরা যদি যৌথভাবে কাজ করে, এবং এই যৌথ কাজে যদি সুনাগরিকরা হেল্প করে, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়। এবং অ্যাবভ অল প্রধানমন্ত্রীর যদি গুডউইল থাকে, প্রধানমন্ত্রী যদি মিন করেন, দেখেন আমাদের প্রধানমন্ত্রী যেটা মিন করবেন সেটা হবে না, এটা আমি বিশ্বাস করি না। উনি যদি মিন করেন যে হ্যাঁ আমি এইটা চাই, তাইলে এইটা হবে না, আমি বিশ্বাস করি না। তাইলে তাকে মিন করতে হবে যে আই মাস্ট ইরাডিকেট করাপশন ফ্রম দি সোসাইটি, তাকে মিন করতে হবে। তাইলে সবাই কাজ করবে, উদ্বুদ্ধ হবে,
এবং সবাই মানে মানে এক্সপেরাইট হবে সব কিছুই, এবং কি বলে একটা সোসাইটিতে এক ধরনের জাগরণ তৈরি হবে। প্রধানমন্ত্রী যদি এটা লিড করেন, হ্যাঁ, তাহলে এক ধরনের জাগরণ তৈরি হবে যে হ্যাঁ, দুর্নীতি থাকা চলবে না। জি, জনাব আজিজ, আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই, যেটা জনাব মাহবুব কামাল বলছিলেন যে যেভাবে দুর্নীতি ছড়িয়ে যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করার একটাই উপায় যদি প্রধানমন্ত্রীর গুডউইল থাকে। আপনি কি আসলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রীর গুডউইল আছে বা প্রধানমন্ত্রী চাইলেই এই দুর্নীতি রোধ করা সম্ভব? দেখেন, কামাল ভাইয়ের সাথে থিওরির সাথে আমি একমত, কিন্তু প্র্যাকটিক্যালি কতটুকু সম্ভব আমি কয়েকটা প্রশ্ন উত্থাপন করি। এক, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে, তদন্ত হয়েছে। তাকে আমাদের দেশের ট্যাক্সের পয়সা কি একটা গোয়েন্দা সংস্থার লোক লালন পালন করে না? তার ডিএমপি কমিশনার পর্যন্ত হলো, সে টাকার মালিক হলো, তাকে নিয়ে প্রধানমন্ত্রী অফিসে চাকরি দেওয়া হয়েছে রিটায়ার করার পরে। আপনার মতিউর এনবিআরে ছাগল কাণ্ডে ধরা পড়লো, তাকে আপনি সংস্থাপন মন্ত্রণালয়ে অ্যাটাচ করলেন, তাকে সাসপেন্ড করতে পারতেন না? পারতেন তো। এনবিআর এর প্রথম সচিব ঢাকা থেকে বগুড়ায় বদলি করা হয়েছে। ওইটি বলতেছি, এনবিআর প্রথম সচিব ঢাকা থেকে বগুড়া, এটা পানিশমেন্ট? সরকারি চাকরি তো বদলি আসেই, এত পানিশমেন্ট না, বংশ আরো এরিয়াটা বড় করে দেওয়া হয়েছে বগুড়ায়। দ্বিতীয়ত ধরেন এই যে বেনজির থেকে শুরু করে যারা আছে, আজিজ আহমেদ, আজিজ আহমেদ তো তদন্তই করতে পারতেছেন না, ধরতেই পারতেছেন না, ওরা সেনাবাহিনী করবে। হ্যাঁ, এটা মানলাম, সে রিটায়ার করছে, সেনাবাহিনী কর্মকর্তা ফর এভার সোনাবর্গ, আবার তিনি সিভিলিয়ানও বটে। কিন্তু কারো কারো তো আসলে সেই ধরনের অনুসন্ধান হচ্ছে, তদন্ত হচ্ছে, মামলাও হচ্ছে। ঠিক আছে, মামলা যতগুলো হয়েছে, একটা মামলা সাজা হয়েছে? এই যে ধরেন আপনার ডেস্টিনি, তারপরে আপনার অনেকগুলো বড় বড় কেস হয়েছে না, সব জেলে আছে, রায় নেই। আমাকে একটু সময়, ওখানে তো বিচার বিভাগকেও দেখতে হবে। আপনি আমলার সব প্রমোশন দিয়ে পদ নাই, শত শত আমলা ওএসডি করে রাখছেন, বিচার বিভাগের ইনফ্রাস্ট্রাকচার এবং বিচারক নেন না কে? যে আমাদের দেশে বিচারহীনতা, কোথায় বিচারহীনতা? বিচারকই নাই, বিচারহীনতা কি? আর কোর্ট সেই ব্রিটিশ আমলের আইন আপনি অনুসরণ করেন, একটু এদিক হলেই কোর্টের সবসময় সময় নিচ্ছে, লয়াররা সময় নিচ্ছে। আপনি ব্রিটিশ আইনটা বদলান। আপনার এই যে এই দেশে সবাই মনে করে করাপশন হচ্ছে এই দেশের উন্নয়নের প্রধান অন্তরায় এবং জাতির মগজ নষ্ট করে দিচ্ছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী উৎপাদনের কেন্দ্র হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশ, এবং বৈষম্য আপনি দেখেন, পরিসংখ্যান ব্যুরোর হিসাব, আপনার 5% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 5% হাতে 0.31%। বৈষম্যটা কোথায়? আপনার ধরেন পৃথিবীর মধ্যে ফোর্বসের রিপোর্টে এখন বাংলাদেশের ধনী লোক আছে, তিনি কুইক রেন্টালে টাকা পান, করোনা কালে পর্যন্ত তাকে 2টা না 3টে কম দেওয়া হয়েছে, সে কি কোথাও বকশিস দেয় নাই? তাকে বিচার করবে কে? বিচার করবে কে? যারা এই যে ধরেন কল্পনাও করিনি, অন্তত আমি জীবনেও কল্পনা করি নেই একজন সরকারি অফিসার এত টাকা ঘুষ খাইতে পারে, এত টাকা চুরি করতে পারে। এটা আমার কল্পনার ভিতরে ছিল না, মানে বজ্রপাতে পড়ার মতো অবস্থা। চিন্তা করেন, কারণ 1000 কোটি টাকার নিচে নাই, এবং সব কথা বলে। কালকে অন্তত পক্ষে অনেকগুলো সেক্রেটারির সাথে মিটিং করছি, আমি নিজে জানি যে তো 1000 কোটি টাকার মালিক, কিন্তু কথা বলতেছে ফেরেস্তার মতো। কি করবেন আপনি বলেন? সমাজটা তো মানসিকভাবে, আপনি দেখেন যে করাপশন প্রত্যেকটা মানসিকভাবে। আর ছোটবেলায় দেখছি গরিব ছিল মানুষ, গেঞ্জি গায়ে দিত না, ঘাড়ে ফেলে গেঞ্জিটা ছিঁড়ে যাবে, স্যান্ডেল হাতে নিয়ে চলতো, স্যান্ডেলটা ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মানুষ তো এইভাবে চুরি, মানুষ তো, আমরা তো ছোটবেলায় ছাত্র ইউনিভার্সিটি পর্যন্ত ঘুষখোর দেখলে, অসৎ লোক দেখতে মন থেকে ঘৃণা বোধ করতাম। এখন যার টাকা আছে সেই ক্ষমতাবান। এই জন্য বলছি যে
রাজনৈতিক সদিচ্ছাটা প্রকট লাগবে। এবং কামাল ভাইয়ের সাথে অবশ্যই করি যে ব্রিটিশ আইন দিয়ে হবে না, এই আইন পার্লামেন্টে যেহেতু একপক্ষীয় পার্লামেন্ট, আইন করে অন্তত দুর্নীতিবাজ থেকে লিকুয়েনের মতো সামারি ট্রায়াল করতে হবে। আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে আমি আমার লেখায় আইনি সংস্কারের কথা বলছি। আমাদের এখানে কিন্তু যে আইনগুলো আছে সেগুলি সরকারি কর্মকর্তাদের দুর্নীতির পথ প্রশস্ত করে। যেমন ধরেন একটা ছিল, আমাদের আইন ছিল ডিসমিসাল অন কনভিকশন হয়ে গেলে তার চাকরিচ্যুত হয়ে যাবে। সেটা কিন্তু 2018 সালে এটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর চাকরিচ্যুত হবে না, এটা তিরস্কার করলেই হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সম্পদ অর্জনের ক্ষেত্রে পূর্বানুমতির কোনো বিধান নাই, কিংবা স্থাবর। আবার অস্থাবরের সম্পত্তির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে আপনি অবহিত করবেন সেটারও কোনো বিধান নাই। তারপরে ধরেন যে 85-এ যেটা করছিল এরশাদ, হ্যাঁ, সেটা তো ছিল যে আপনার 1 বছর হলে কারাদণ্ড হইলে বা জরিমানা হইলে আপনি চাকরিচ্যুত হয়ে যাবেন। এখন কিন্তু সেটা না, এখন আপনি মানে ধরেন কারাদণ্ড হইল, তারপরে আপনি মৃদু তিরস্কার করে আপনাকে আবার চাকরিতে বহাল করা যাবে। সো এই যে আইনগুলো আছে, এই যে সম্পদ অর্জনের কোনো প্রতিবন্ধকতা নাই, হ্যাঁ, এবং এই চাকরিচ্যুত হওয়ার কোনো ভয় নাই, হ্যাঁ, এইসব আইনে তো আপনি সরকারি কর্মচারী নিবৃত্ত করতে পারবেন না। আপনাকে এইটা টোটাল মানে সরকারি কর্মচারীদেরকে দুর্নীতি থেকে মানে দূরে রাখতে গেলে একটা মেজর রিফর্মস করতে হবে আপনার আইনে। এই রিফর্মস করে আপনি স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করেন, দেখেন দুর্নীতি থাকবে না। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, 1-1.5 মিনিট করে দুজনের কাছ থেকে শুনবো। প্রথমে আজিজ ভাইয়ের কাছে শুনতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের 15 দিন না যেতেই তিনি চীন সফরে যাচ্ছেন। আসলে এই সফরের গুরুত্বপূর্ণ কোন প্রকল্পের হিসাব নিকাশ আছে কিনা, বা আসলে কোন বিষয়টি প্রাধান্য পাচ্ছে? এর সাথে তিস্তার জল ঘোলা করার মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতে পারে? তিস্তা এখানে চীনের অ্যাম্বাসেডর বলে দিছে যে ভারত যদি এটা করতে চায় তারা এটার পক্ষে বাধা হবে না। তাদের মূল কাজ হচ্ছে চীনে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছে এবং চীনের ধারণ যেটা হচ্ছে চীনের লোন দিবে এবং ভারত একটা রাস্তা ধরছে, চীন আর একটা রাস্তা ধরছে। চীন আমার মনে হয় আমাদের শ্রীলঙ্কা বানায় ফেলায় কিনা জানি না। এখানে উদাহরণ দিই যে আমাদের হলো প্রায় 7 লাখ কোটি টাকার বাজেট, এটার পরিচালন ব্যয় হচ্ছে 5,15 কোটি, আর ডেফিসিট হচ্ছে 2,26,000 কোটি। তো টাকাটা কোথায়? সরকারের খরচ করাটা কোথায়? পুরোটা লোনের উপর। এদিকে রিজার্ভও নেমে যাচ্ছে। এই কালকে দেখলাম যে আপনার রপ্তানি পুরো ফল করে গেছে। তো সুতরাং লোন ভরসা, এখন লোন নিলে কি আমরা শ্রীলঙ্কা হব না বাংলাদেশ থাকবো? আমার ঠিক ধারণায় ধরতেছে না। এবং চীনের থেকে লোনটাই হবে এবং প্রজেক্ট লোন এবং আমাদের রিজার্ভ বাড়ানোর লোন নেওয়া। লোন নিলে লোন শোধ করবেন, সামনের মাস থেকে তো $5 বিলিয়ন লোন এবং লোনের ইন্টারেস্ট সহ পে করতে হবে। এই টাকাটা কোত্থেকে দিবেন? এখন আমি অর্থনীতিবিদ না, এত বুঝি না, আমি সাদা মনে এটাই বুঝি যে আমার মনে হয় যে আমরা এই লোন নিয়ে আমরা বিপদে পড়ার আসন্ন সম্ভাবনা। জি, মাহবুব কামাল, আপনি কি তাই মনে করেন? প্রধানমন্ত্রী যেই চীন সফরে যাচ্ছেন সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন সেখানে হয়তো বড় কোনো চুক্তি হবে না, কিন্তু 10-12টি বা গোটা 20 এমওইউ হতে পারে। আসলে এই এমওইউতে কোন কোন বিষয়গুলো থাকতে পারে? কেউ বলছেন পায়রা বন্দরের কথা, কিংবা তিস্তা কোনো ইস্যু থাকতে পারে কিনা, বা অন্য কোনো বিষয় কি থাকতে পারে? শুনেন, বহুদিন পর আজকে ওয়াইদুল কাদের একটা ভালো কথা বলছে, মানে এটা তার জন্য আনলাইকলি। উনি বলছেন যে চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক। মানে উনি যে এত বুদ্ধিমানের মতো কথা বলতে পারে এটা আগে কখনো শুনি নাই। যাই হোক, বিষয়টাকে মানে এটা কিন্তু মানে এক ধরনের সত্য প্রকাশিত হয়েছে তার ইয়ে থেকে। কিভাবে সত্যটা হলো যে এইভাবে যে এই রাজনৈতিকভাবে তো ধরেন ইন্ডিয়া এই গভর্নমেন্টের এক ধরনের বড় বন্ধু এবং কি বলে আবার আপনি যদি অর্থনীতিকে কমব্যাট করতে চান তাহলে আপনাকে আবার চীনের দ্বারস্থ হইতে হবে। যদিও চীনকে বলা হয় ইকোনমিক ইম্পেরিয়ালিজম, আপনি যদি ভারতকে যদি বলেন যে এক্সপ্যানশনিস্ট মানে সম্প্রসারণবাদী, তাহলে আপনাকে চীনকে বলতে হবে যে অর্থনৈতিক সম্প্রসারণবাদী। তারা তো ওই যে
টাকার জালে আটকে দেয়। তো আমাদের প্রধানমন্ত্রীর একটা কোয়ালিটি আমি বলবো, শি হ্যাজ গট এ ভেরি গুড ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আমি বলবো আর কি। এবং সেটা এই যে ব্যালান্সড ডিপ্লোমেসিটা উনি করেন, হ্যাঁ, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে উনি ইন্ডিয়াকেও গুড হিউমারে রাখতেছেন, আবার চায়নার সাথেও রিলেশন করতেছেন। মানে এটা কিন্তু ডিফিকাল্ট। ধরেন যে চায়না ইন্ডিয়া, চীন এবং চায়না ইন্ডিয়া ভারতের মতো দুটি দেশ চরম বৈরী সম্পর্ক নাই, এবং এটা ডেটোনেট করতে পারে। যেমন ধরো আমরা চিকেন নেক, এই যে কি বলে শিলিগুড়ি করিডোর, ওইখানে যদি চীন একটা ঝামেলা করে, হ্যাঁ, একটা ঝামেলা করে, তাইলে ভারত তো একটা বিরাট ধরনের ঝামেলা পড়বে। তখন বাংলাদেশ কি করবে, তাই না? তখন কি মানে চায়না না ইন্ডিয়া, তাই না? তো ফলে এই যে কমপ্লেক্সিটির মধ্যে আছি আমরা আর কি, চায়না এবং ইন্ডিয়া। এইটা মাননীয় প্রধানমন্ত্রী, আই মাস্ট অ্যাডমায়ার হিম, উনি মানে হ্যান্ডেল করতেছেন, অ্যাটলিস্ট তাকে নির্ভার দেখাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু তার জেস্টার পোস্টার দিয়ে পলিটিক্স বোঝার চেষ্টা করি যে উনি কতটা নির্ভার এবং কতটা ওরা নিশ্চয়ই একটা হিসাব নিকাশ আছে। আমরা মানে ওইভাবে আন্ডারএস্টিমেট করলে চলবে না। উনি দেখেন এই যে আমরা অনেক সময় কথা বলে দিই, আর দূর কি এই সে ইন্ডিয়া ক্ষমতা রাখছে, অমুক তমুক এই সেই বিষয়গুলো ওরকম না। হ্যাঁ, তাকে আন্ডারস্ট্যান্ড করা ঠিক না। তো উনি যেহেতু নির্ভর আছেন, মানে অর্থনীতি অবশ্যই খারাপ অবস্থার মধ্যে আছে, অবশ্যই আমাদের রিজার্ভ কমে গেছে ইত্যাদি। তারপরে যে চায়না $500 কোটি দিতে যাচ্ছে আর কি, যেটা প্রিয়াশিউম, সেক্ষেত্রে একটা আপাতত রিলিফ হবে আপনার। এটা এক ধরনের মানে একদম টেম্পোরারি রিলিফ তো হইতেই পারে। তো এবং এই যে IMF টাকা ছাড় করতেছে ইত্যাদি। তো এখন ভবিষ্যতে কি হবে না হবে, এই ঋণের বোঝা কিভাবে টানবো, কিভাবে করবো, সেটা ফিউচার উইল স্পিক। কিন্তু আমি প্রধানমন্ত্রী জেস্টার পোস্টার দেখে আমার কাছে মনে হয় না যে আমাদের জন্য খুব বেশি বিপদ অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব কামাল, অসংখ্য ধন্যবাদ জনাব এমভি আজিজ আজকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আগামী দিন দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।